খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। বাংলাদেশের 52টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় এবং অর্জনের দিক থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। তবে কোনো এক কারণে, বিশেষ করে যারা কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, অ্যাডহক কমিটি, তাদের কারণে হয়তো শুটিং ফেডারেশনের যেই স্থবিরতা সেটা এসেছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, বা ভবিষ্যতে আসলে কি করার দরকার, এই নিয়ে আজ আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন শুটার শোভন চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম, বাংলাদেশের 52 থেকে 53টা যে অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন রয়েছে, তার থেকে সবচেয়ে সম্ভাবনাময় এবং আপনারা অর্জনের দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছেন। তবে কোনো এক অজানা কারণে আসলে, বিশেষ করে 2024 গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে একটা স্থবিরতা নেমে এসেছে। ফেডারেশনে অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে, এরপরে আরও নানা জটিলতায় আসলে খেলোয়াড়রাও, যারা পুরনো খেলোয়াড়, আপনারা যাদের সাথে খেলেছেন, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে একরকম বলাই যায়। এখন কি অবস্থা শুটিং ফেডারেশনের? আপনি তো এখনো রয়েছেন ফেডারেশনে। এখন আমি লাস্ট কিছুদিন ছিলাম না, আমি আসছি লাস্ট 3 দিন আগে বাংলাদেশে। আমরা তো আসলে, আপনি যেটা বলছেন যে খুব শর্ট টাইম, না এটা না। আমাদের মেনলি আপনি যদি একটা জিনিস দেখেন, 1990 সালে আমরা কমনওয়েলথে গোল্ড পেয়েছি, অলমোস্ট 36 ইয়ারের ভিতরে কিন্তু আমাদের একটা ইন্টারন্যাশনাল রেঞ্জ নাই। এটা আমাদের জন্য একেবারে লজ্জাজনক এবং দুঃখজনক, দুটোই একসাথে। তো আমাদের একটা দেশে যখন ইন্টারন্যাশনাল রেঞ্জ থাকে না, সেইখানে আমি কিভাবে মনে করি যে আমি ইন্টারন্যাশনালি অনেক ভালো কিছু করব। কারণ আমি যদি এটাকে খেলার মাঠ হিসাবে ধরি, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ওদের ইন্টারন্যাশনাল গেমসগুলো এখানে হচ্ছে। তো আমাদের কি ইন্টারন্যাশনাল কোনো গেমস হয়েছে? একমাত্র সাব গেমস হয়েছে, সেটাও অনেক রেকগনাইজড গেমস না, যেটা আমি ওয়ার্ল্ড কাপ বা এশিয়ান লেভেলের অনেক বড় গেমস না। তো সেই ধরনের কোনো গেমস কিন্তু আমরা এখানে আয়োজন করতে পারছি না। তো এইটা আমাদের জন্য একটা বিগ ল্যাকিংস। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অনেক আগে থেকেই আমাদেরকে, যারা ছিলেন বা ভবিষ্যতে আসবেন, তারা এগুলো নিয়ে কাজ করবেন। ইন্টারন্যাশনাল রেঞ্জ দরকার শুটারদের জন্য। এইটা হলে তো আসলে ঘরোয়া টুর্নামেন্ট ছাড়াও আসলে যারা বর্তমান শুটার রয়েছেন, তারা সুযোগ সুবিধা পাবেন। তারা এই ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো হবে, সেটার সাথে আসলে কানেক্টিভিটি বাড়বে, বাংলাদেশের নাম ছড়িয়ে পড়বে বিদেশের মাটিতে। তাহলে সেই জায়গাতে এখনো কেন, যারা বিগত সময় কমিটিতে ছিল, দায়িত্ব ছিল, তারা কেন আসলে এই কাজটা করেননি? আপনি যদি ফিল করেন, তারাও নিশ্চয়ই এই জিনিসটা ফিল করেছেন। এইটা করতে আসলে কি কি বাধা রয়েছে? কোনো এক কারণেই নিশ্চয়ই তারা করতে আগ্রহ বোধ করেনি। না, আমার যতটুকু জানা, যে লাস্টে এটা করতে চাইছিল, বাট এটার কস্টলি অনেক। কিন্তু এইখানে স্পন্সর দরকার, টাকা দরকার একটা বড় রেঞ্জ করার জন্য। কিন্তু লাস্ট আমার কাছে একটাই কোশ্চেন, যে 36 ইয়ারের ভিতরে কি কখনোই কোনো ইনভেস্টমেন্ট আসে নাই এই ধরনের, বা আদৌ কোনো এইখানে এই ধরনের কোনো প্ল্যান করা হয় নাই, যে আমাদের এখন পর্যন্ত কেন হইল না? 34 বছরের ভিতরে এখন পর্যন্ত আমরা ইন্টারন্যাশনাল রেঞ্জ কেন পাইনি এখনও? তো আমার কাছে মনে হয় যে নেক্সট যারা আসবেন আবার নতুন করে, তারা এই ধরনের কাজগুলো করবেন। এখন যে জায়গায় ফেডারেশনটা রয়েছে, যে জায়গাটা রয়েছে, সেখানে কি এইরকম আয়োজন করা সম্ভব কিনা, বা রেঞ্জের যে ব্যবস্থাটা, সেটা করা কি সম্ভব, নাকি অন্য জায়গায় আসলে সরকারের তদারকিতে বা জমির ব্যাপার রয়েছে? দেখুন, আমি যদি পার্শ্ববর্তী ইন্ডিয়ার কথাই ধরি, ওদের প্রত্যেকটা স্টেটে যে ধরনের রেঞ্জ আছে, রেঞ্জ ফ্যাসিলিটি আছে, ওই ধরনের রেঞ্জ আমাদের নাই। একটা দেশের ভিতরে একটা রেঞ্জ আর একটা বিকেএসপিতে আছে, আর অন্য কোথাও কিন্তু কোনো রেঞ্জ নাই। একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে, তার কিন্তু কোনো জায়গায় অপরচুনিটি থাকে না শুটিং করার মতো। কারণ এইটা আমাদের আর্মস অ্যামুনেশনের গেমস, এটা আপনি চাইলেই কোনো জায়গায় ওপেন করে প্র্যাকটিস করা যায় না। সেই ক্ষেত্রে তাকে ফেডারেশনের আন্ডারে আসতে হবে, ফেডারেশনের রেঞ্জগুলো কি ওইখানেই আমাদের প্র্যাকটিস করতে হয়। কিন্তু একটা ছেলে অনেক দিন ধরে যখন অফ থাকে, মানে আপনার ন্যাশনাল টিম থেকে যখন অফ হয়ে যায়, তখন ওর কোনো প্র্যাকটিস ব্যবস্থাই থাকে না। কারণ আমাদের ফেডারেশনে ওপেন রেঞ্জ না। ওয়ার্ল্ডে সব জায়গায় ওপেন রেঞ্জ হইলেও আমি জানি না কী কারণে আমাদের ওপেন রেঞ্জ না। তো ওপেন রেঞ্জের জন্য আমাদের অনেক শুটাররাই অনেক গ্যাপ হয়ে যায়, সেটা ইফেক্ট করে কিন্তু আমাদের ন্যাশনাল টিমে। ও যখন আবার নেক্সট টাইমে আসে বা একটা মেডেল পাইতে, কিন্তু ওই ন্যাশনাল লেভেলে মেডেল পাইতেই তখন ওর একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তো এই ধরনের অনেক কিছুই আমাদের
চেঞ্জ করতে হবে, যেগুলো আমি ইন্টারন্যাশনালি বাইরে গিয়ে যেগুলো দেখেছি, ফেস করেছি। তো এইগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানে আমাদের দেশ থেকে ইন্টারন্যাশনাল আপনি অনেক দেশ ঘুরেছেন টুর্নামেন্টের সুবাদে বা ব্যক্তিগতভাবে, এটার পার্থক্যটা আসলে কিরকম আমাদের তুলনায়? বাইরের দেশগুলো যেখানে রয়েছে খেলেছেন, যেগুলো টুর্নামেন্ট হয়। দেখুন, 100 লেন, একটা রেঞ্জে 100 লেন থাকে। আমি ধরলাম ওইখানে 56-55 লেনস থাকবে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে 20 লেন্স, এখানে তো অবশ্যই তার ভিতরে পিস্তল আছে, রাইফেল আছে, এগুলো মিলাই আমাদের মাত্র 10 জন শুটিং করতে পারে রাইফেল ইভেন্টে, পিস্তল ইভেন্টে বোধ। তো এই লেনটাকে বাড়াইতে হবে একটা দেশে। আমি লাস্ট আমেরিকাতে ছিলাম শুটিংয়ের সুবাদেই। তো ওইখানে একটা জুনিয়র গেমসে আলাবামাতে হয়েছিল, ওইখানে 2500 শুধু জুনিয়র অ্যাথলেট রাইফেল শুটার পার্টিসিপেট করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু লাস্টে একটা জুনিয়র গেমস হয়েছে, সেইখানে আমরা কয়জন পার্টিসিপেট করেছি, এটা কিন্তু অনেক ফারে। সো এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে, আমাদের ইকুইপমেন্ট আনতে হবে, শুটিং ইকুইপমেন্ট আনতে হবে, এবং আমাদের ইকুইপমেন্টগুলো এখানে বিল্ড করতে হবে। শুটিং ইকুইপমেন্টগুলো আমরা হয়তো বা রাইফেল, অ্যামুনেশন এগুলো করতে পারবো না, বাট অন্যান্য যেসব ছোট ছোট জিনিসগুলো, নট অনলি শুটিং, সব গেমসের ইকুইপমেন্টগুলো বাংলাদেশে বিল্ড করতে পারলে আমরা অনেকটাই আগায় যাব। সেক্ষেত্রে আমরা দেখেছি যে সবশেষ 40,000 কিন্তু গুলি আপনাদের ফেডারেশনে যারা বিগত আসছিল। সময় কর্মকর্তা ছিল তারা, সেই গুলি নিয়েও আসলে অনেক অপপ্রচার হয়েছে বা অনেক গুজব রয়েছে যে ওই গুলিগুলো আবার জুলাই গণঅভ্যুত্থানে ব্যবহার করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। মূল কথা যেটা হচ্ছে, আপনারা কি আসলে যখন ক্যাম্প ছাড়া, যেটা বলছিলেন যে ক্যাম্প ছাড়া ওপেনলি আসলে আপনাদের সুযোগ থাকে না, বা যারা ক্যাম্পের বাইরে থাকেন, সাধারণ যারা শুটার থাকেন তাদের আসলে সুযোগ থাকে না, সেক্ষেত্রে আপনারা যখন শুটিং করেন তখন কি আপনাদের পর্যাপ্ত গুলি বা পিস্তলের যে সুযোগ সুবিধাগুলো, সেই ফ্যাসিলিটিগুলো আপনারা পান কিনা? এটা কি আপনি ক্যাম্পের ব্যাপারে বলছেন, নাকি হচ্ছে যখন আমরা ক্যাম্প থেকে বের হয়ে আসি? ক্যাম্প থেকে যখন বের হয়ে আসেন। না, ওই ধরনের কোনো সুযোগ সুবিধা থাকে না, কারণ আপনি বাংলাদেশের কয়েকটা ক্লাব আর নেভি প্লাস আনসার, এদের কোনো রেঞ্জ নাই, শুধু আছে বিকেএসপি আর হচ্ছে আর্মির। তো ওরা ওদের মতো করে প্র্যাকটিস করে, তারপরে এতটা সুযোগ সুবিধা থাকে না, কারণ আমাদের গুলির স্বল্পতা থাকে, সবসময় গুলির স্বল্পতা থাকে, এবং এক্সপেন্সিভ, এটা অনেক এক্সপেন্সিভ আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ধরনের সুযোগ সুবিধা থাকে না। তাহলে এই সাপোর্ট আসলে কারা দেবে? ক্লাব দেবে নাকি ফেডারেশন দেবে? কারণ যেহেতু বলছে এত খুব ব্যয়বহুল। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের দুই ধরনের কাজ করতে পারা যায়, যেটা হচ্ছে প্রথম আমাদের দরকার ক্লাবগুলোকে ডেভেলপমেন্ট করা। আমাদের ক্লাবগুলো, আপনি যদি বাইরের ক্লাবগুলো দেখেন, আমি সিরাজগঞ্জ আমার হোম টাউন, সিরাজগঞ্জের ক্লাবগুলো বা বাইরের যেসব ক্লাব আছে সেগুলো আসলে কিভাবে চলবে, চলার মতো কিন্তু ওরকম টাকাই নাই ওদের। তো সেই ক্ষেত্রে আমাদের একটা শুটারকে, 10টা শুটারকে যে একটা ক্লাব সাপোর্ট দিবে, সেই সাপোর্টের অর্থায়নটা আসবে কোথা থেকে, এগুলো নিয়ে প্ল্যান করতে হবে ফেডারেশনের, বা এগুলো নিয়ে প্ল্যান করতে হবে, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ আপনি মানে একদম নিচ থেকে কখনোই প্লেয়ার তুলে নিয়ে আসতে পারবেন না, গ্রোস লেভেল থেকে কখনোই প্লেয়ার তুলে নিয়ে আসা পসিবল না যদি আপনি এখানে অর্থায়ন না করেন, এবং আপনি যদি নিচ থেকে একদম রুট লেভেল থেকে প্লেয়ার না তুলে নিয়ে আসেন, আপনি ন্যাশনাল টিমে কখনোই ভালো কিছু করবেন না। খুব স্বাভাবিক যে আপনি হঠাৎ করে একজন আসলো শখের বসে যে আমি শুটার হব, সেটা তো আসলে সম্ভব না। শুটারদের একদম মানে ছোটবেলা থেকে বা একটা নিশ্চয়ই নির্দিষ্ট বয়স আছে। শোভন ভাই, সেই বয়সটা আসলে কখন থেকে আসলে একজন শুটার শুরু করলে সবচেয়ে ভালো জায়গায় আসলে পৌঁছানো সম্ভব? বিশেষ করে আপনি তো অনেক কম সময়, কম বয়স থেকে শুরু করেছেন। এটা আসলে ডিপেন্ড করে। এখন আমাদের আমি বিকেএসপি ব্যাকগ্রাউন্ডেড, বিকেএসপি থেকে যেমন 12 বা আমাদের ক্লাস 7 থেকে স্টার্ট, এখন ক্লাস 6 থেকে স্টার্ট হয়েছে। আমি যদি ওই ধরনের বয়স হিসাব করি, তাহলে 12-13 থেকে আমাদের স্টার্ট করতে হয়। এটা ডিপেন্ড করে বিভিন্ন দেশের ক্ষেত্রে। জার্মানিতে ওরা একদম স্কুল লেভেল থেকে স্টার্ট করে, এবং স্কুল থেকে ওরা নার্সারিং করে, ওদের রাইফেলগুলো অনেক শর্ট, ছোট, এবং ওরা বাচ্চাদের কিভাবে ডেভেলপ করতে করতে নিয়ে যাওয়া যায়। আমি ইউএসের কথা বললে, ওরা হাই স্কুল থেকে স্টার্ট করে, স্কুল লেভেল থেকে স্টার্ট করে, বাংলাদেশের প্রেক্ষাপটে 12-13 থেকে স্টার্ট করে। তো এটা আমার কাছে মনে হয় যে 12-13 থেকে আমাদের বয়সের, কারণ এটা রাইফেল ইকুইপমেন্টের একটা ব্যাপার আমাদের, কারণ আমরা তো ওইরকম ব্যাকগ্রাউন্ডেড না যে সবার ফ্যামিলিতে রাইফেল ইকুইপমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে 12-13 থেকে ইউজ করাটা বেটার।
একদম তৃণমূল পর্যায় থেকে যখন একজন শুটার আসলে আগ্রহ প্রকাশ করবে যে তিনি শুটার হবেন, সেক্ষেত্রে তার আসলে আসার প্রক্রিয়াটা কেমন? কারণ আমরা দেখেছি যে খুব বেশি তৃণমূল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট যে বিষয়টা, যে ফেডারেশনের জন্য আসলে একটা ক্যাম্প করার জন্য, দীর্ঘমেয়াদী ক্যাম্প করার জন্য যে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করে তুলে আনা, সেই প্রক্রিয়াটা খুব বেশি ধারাবাহিকতা থাকে না বা হয়ই না অনেক সময়। সেই জায়গা থেকে যারা তৃণমূল পর্যায় থেকে বা ঢাকার বাইরে থেকে যারা শুটার হতে চান, তাদের সেই প্রক্রিয়াটা আসলে কেমন হওয়া উচিত? ফেডারেশনের তো নিশ্চয়ই আসলে এই জায়গাটা যোগাযোগটা আরেকটু বাড়াতে হবে বা কাজ করতে হবে। দেখুন, আমাদের সর্বপ্রথম তো আমি একটু আগেই বললাম যে ক্লাবটাকে ডেভেলপ করতে হবে। আপনাকে ক্লাব ডেভেলপ করতে এবং এই গেমসটাকে আমাদের স্কুল লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে। স্কুল লেভেল থেকে যখন আমরা প্লেয়ার নিয়ে আসব, প্লেয়ার নিয়ে আসার পরে আমরা ওখান থেকে, আমরা এর আগে অনেকগুলো করা হয়েছে, এমন না যে আমাদের এই হান্টিং প্রোগ্রামগুলো করা হয়নি। বললাম ধারাবাহিকতা নেই, হয়তো বা করেছে 5 বছর গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় প্রবলেমগুলো কি, আমরা যাদেরকে তুলে নিয়ে আসতেছি তাদেরকেও আমরা নার্সারিং করতে পারতেছি না। হ্যাঁ, আমরা ধরলাম যে 20 জনকে আমরা নিয়ে আসছি, 20 জনের ভিতর কয়জন ন্যাশনাল টিমের প্লেয়ার হচ্ছে? সো এইখানটাতেও আমাদের একটা বড় ল্যাকিংস। এবং আমাদের কাছে মনে হয় যে, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে একদম রুট লেভেল থেকে আমাদের প্লেয়ার তুলে নিয়ে আসার ধারাবাহিকতা প্রতি বছরে থাকা উচিত। আদারওয়াইজ আমাদের একটা সময় পাইপলাইন থাকবে না শুটিংয়ের। কারণ আপনি দেখেন যারা এখন পর্যন্ত শুটার হিসাবে আছে তাদের কিন্তু লং ক্যারিয়ার, 18 ইয়ার্স, 15 ইয়ার্স, 10 ইয়ার্স, কিন্তু তারপরের জেনারেশনের কিন্তু কোনো প্লেয়ার নাই আমাদের শুটিংয়ের প্রেক্ষাপটে। তো আমাদের পাইপলাইন ধরে রাখার জন্য আমাদের জুনিয়র শুটার লাগবে। এমনকি আমাদের একটা বড় প্রবলেম কি আপু জানেন, সেটা হচ্ছে আমাদের 30 ইয়ার্স হওয়ার সাথে সাথেই আমাদের বলা হয় যে হচ্ছে তুমি বুড়া হয়ে গেছো, প্লেয়ার লেভেল শেষ। এবং আমি যে বাইরে ছিলাম, ওদের ওখানে 40 হওয়ার পরে ওদের বলা হয় ইউ হ্যাভ টাইম, বিকজ শুটিংয়ের কোনো বয়স নাই, শুটিংয়ের অ্যাকচুয়াল কোনো বয়স নাই। আপনি যদি ওয়ার্ল্ড ক্লাস বা অলিম্পিক লেভেল দেখেন, লাস্ট 51 ইয়ার্সেও কিন্তু পিস্তলে একজন সিলভার পেয়েছে টার্কিস, বা ওয়ার্ল্ড কাপে আমাদের সবসময় 50+ মেডেল পাই। সো এইখানে আমাদের যেমন সিনিয়র প্লেয়ারদেরকে রাখতে হবে মেন্টরশিপ হিসাবে, এবং জুনিয়র প্লেয়ার সেরকমভাবে আমাদের পাইপলাইন হিসাবে তুলে নিয়ে আসতে হবে। আপনাদের তো সামনে এশিয়ান গেমসের জন্য আপনারা ক্যাম্প করছেন, এরপর আসলে আপনাদের লক্ষ্যটা কি থাকবে? কারণ আমরা দেখছি যে সময় সময় আসলে আপনাদের অ্যাডহক কমিটি পরিবর্তন হচ্ছে, সামনে আবার একটা অ্যাডহক কমিটি আসার কথা রয়েছে, সেটা হচ্ছে বিসিবি নির্বাচনের পরে হয়তো বা ঘোষণা করা হবে। সেখানে এক্স প্লেয়ারদের থাকার সম্ভাবনা রয়েছে, যে প্যানেলটা আসার কথা রয়েছে আমরা যতটুকু শুনেছি। তাদের কাছে আসলে আপনাদের এক্সপেকটেশনটা কি? দেখেন, আমাদের শুটারদের এক্সপেকটেশন সব সময় থাকবে শুটারদের হয়ে কাজ করা, এবং আমরা সব সময় চাই এইসব কমিটিতে সবসময় শুটাররাই থাকুক, প্লেয়াররা আসুক। শোভন ভাই, এই কথার আরো আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতি নিয়ে আসার পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। শোভন ভাই, যে কথাটা বলছিলাম যে নতুন অ্যাডহক কমিটি আবার ঘোষণা করতে পারে, কারণ একটা অ্যাডহক কমিটি যারা বর্তমানে রয়েছে তারা বেশ সমালোচিত হয়েছেন। আমরা যতটুকু শুনেছি যে বিসিবি নির্বাচন 7 জুনের পরে সেই কমিটিটা ঘোষণা করা হবে, এবং বেশিরভাগই তারা আসলে এক্স প্লেয়ার হিসেবে রয়েছেন সেই কমিটির প্যানেলে। তাদের থেকে আপনাদের আসলে আশাটা কি? আপনারা আসলে কি চান? যখন আমরা দেখেছি বিগত সময় যারা এসেছেন আপনাদের থেকে কাজ করার থেকে অন্য বিষয়ে তাদের মাথা ঘামানো বেশি হয়েছে, এখন যারা আসছেন তারা তো বেশিরভাগই প্লেয়ার, সেক্ষেত্রে তাদের থেকে এক্সপেকটেশনের জায়গাটা কতটুকু? এইটা আমি জানতাম না, আপনার কাছে শুনে খুবই ভালো লাগলো যে আমাদের এক্স প্লেয়াররা আমাদের নেক্সট কমিটিগুলোতে আসছেন। এটা আমাদের জন্য পজিটিভ দিক, কারণ একজন শুটার কিন্তু বুঝতে পারবে যে তার কি প্রবলেমগুলো, যে সে যদি অ্যাকচুয়াল শুটার হয়ে থাকে, সে যদি ইন্টারন্যাশনাল লেভেলে শুটার হয়ে থাকে, সে কি ল্যাকিংসগুলো সে নিজেও পার করে আসছে, সেগুলো থেকে সে কাজগুলো করবে। তো আমার কাছে খুবই ভালো লাগলো যে নেক্সট যদি কোনো কমিটি আসে সেটা এক্স শুটাররা আসবে, এবং তাদের কাছে আমাদের সকল শুটারের এক্সপেকটেশন থাকবে যে শুটারদের নিয়ে কাজ করার জন্য, শুটিং নিয়ে কাজ করার জন্য, আমাদের শুটিং রেঞ্জ, শুটিং এবং আমাদের ইন্টারন্যাশনাল গেমসে পার্টিসিপেশন করানোর জন্য যেগুলো ল্যাকিংস আমাদের আছে, স্পন্সরগুলো নিয়ে আসতে হবে। এবং আমাদের দেশীয় গেমস, আপনি দেখবেন যে আমাদের লাস্ট কিন্তু অনেক বছর ধরে ন্যাশনাল গেমস হচ্ছে না। ন্যাশনাল গেমস না হওয়ার জন্য আমাদের মিনিমাম আমাদের দেশের মাটিতে অ্যাটলিস্ট 5টা গেমস করানো উচিত, দেন আমরা ইন্টারন্যাশনাল বিটে আমরা কম্পিটিশনগুলো পার্টিসিপেট করব। কিন্তু আমাদের বাংলাদেশে 1টা 2টা কোনোভাবে হচ্ছে, তাও কন্টিনিউ প্রতি বছর হচ্ছে না। তো আমার কাছে একটা অনুরোধই থাকবে, প্রতি বছর আমাদের গেমসগুলো করানো এবং গেমস বাড়ানো।
আরো অনেক গেমস বাড়ানো দরকার আমাদের কারণ বাংলাদেশে। যখন পিস্তলের সাথে বা রাইফেলের সাথে আসলে সম্পর্কটা বাড়বে, তখনই তো আসলে ইন্টারন্যাশনাল হ্যাঁ, মঞ্চে হ্যাঁ, গিয়ে হ্যাঁ, ভালো হ্যাঁ। পারফরমেন্সটা আমরা পাবো শুটারদের হ্যাঁ। থেকে। আপনি বলছিলেন যে খেলোয়াড়দের নিয়ে কাজ করার একটা মানে আপনারা যারা যারা বর্তমানে আসবেন বা ভবিষ্যতে আসবেন, বিগত সময়ে যারা এসেছেন বা কাজ করেছেন তারা প্রতিবারই আসলে নির্বাচনের আগে বেশ আশার কথাই শুনিয়েছেন যে আমাদের এই মোটিভ আছে, এই লক্ষ্য আছে, সবকিছুই। তবে আসার পর আসলে তারা কতটুকু বাস্তবায়ন করতে সক্ষম হন যখন আসলে মসনদে বসেন, ক্ষমতার মসনদে? অ্যাকচুয়ালি দেখেন, আপনি এটা আমার মুখের কথা না, বা আপনি বিগত যত বছর আছে আমাদের কিন্তু পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে তাদের কমিটির মানে হচ্ছে ভালো মন্দ জিনিসটা। শুটারদের পারফরমেন্স নাই, আপনি কখনোই ওই কমিটির কোনো পারফরমেন্স নাই। এটা কিন্তু সব একটা টিম। আপনি যারা কর্মকর্তা হিসাবে থাকে, যারা কর্মচারী হিসাবে থাকে এবং যারা প্লেয়ার হিসাবে থাকে, সবাই কিন্তু একটা টিম, একটা ফ্যামিলি। সো এই ফ্যামিলিতে একটাই অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে মেডেল। মেডেল আছে পুরো ফ্যামিলির জন্য, সেটা বেটার, এবং সেটা সবার অ্যাচিভমেন্ট। একজন আমাদের যে ক্লিনার আছে তারও অ্যাচিভমেন্ট এটা, যে আমাদের প্রেসিডেন্ট আছে তারও অ্যাচিভমেন্ট। কারণ একজন ক্লিনার যদি প্রতিদিন ক্লিন না করে আমার রেঞ্জটা, আমি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবো না ওই জায়গায়। এবং একজন প্রেসিডেন্ট যিনি আছেন, উনি যদি আমাকে পুরো সুযোগ সুবিধাটা না দিতেন, তাও আমি পারফরমেন্স করতে পারবো না। এবং আমি যে প্লেয়ার, সেই প্লেয়ারটা আমি ফুল ফোকাস দিয়ে একটা মেডেল অ্যাচিভ করার পরে এই পুরাটা শুধু আমার না, সেটা পুরাটা আমাদের একটা ফ্যামিলির, এবং সেটা পুরো শুটিং ফেডারেশনের বাংলাদেশের। তো সেই ক্ষেত্রে আমাদের যারা আছেন, বিগত অনেক বছর ধরে আমাদের ইন্টারন্যাশনাল কোনো মেডেল নাই। সো সেই ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল মেডেল দরকার, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেশন দরকার, এবং সেটা হ্যাভিলি পার্টিসিপেশন। এমন না যে আমি একজন দুইজন শুটার পাঠাইলাম যে ভালো, এরকম না। আমাদের পুরো টিম পাঠাইতে হবে, পুরো টিমকে কিভাবে আপ করতে হবে, পুরো টিমকে কিভাবে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব, সেটা আমাদের দরকার। বিগত যারা দায়িত্বে ছিলেন বিগত কমিটি, তো কখনো কি বৈষম্যের শিকার হয়েছেন? আপনি বলছিলেন যে একজন দুইজনকে আসলে টার্গেট করে বা একজন দুইজনকে আসলে পাঠানো না, পুরো টিমকে পাঠানো। সেই জায়গায় আমরা দেখেছি অনেকে ভালো পারফরমেন্স করেও তারা আসলে বাদ পড়েছেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে, পয়েন্ট করে দেশের টুর্নামেন্টগুলোতে। সেই জায়গায় আপনি কি কখনো বৈষম্যের শিকার হয়েছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, বৈষম্যের শিকার, একটা প্লেয়ারকে বৈষম্যের শিকার হইতে হবে আমাদের দেশের মতো জায়গায়, এটাই স্বাভাবিক। সেটা শুধু শুটিং না, সেটা সকল গেমসের সকল প্লেয়ারদের ক্ষেত্রেই হয়। সেইটা অ্যাকচুয়ালি সেটা হইতে পারে কোচের মাধ্যমে, সেটা হইতে পারে কমিটির মাধ্যমে, কিন্তু এই জায়গাগুলো থেকে না ট্রান্সপারেন্ট দরকার। যেমন যেগুলো বড় বড় কান্ট্রি আমাদের শুটিংয়ের বেস্ট, তারা সবাই ট্রান্সপারেন্ট। আপনি সিলেকশন কম্পিটিশন দিবেন, ট্রান্সপারেন্ট। আপনি কতগুলো সিলেকশন কম্পিটিশন দিবেন, সব ট্রান্সপারেন্ট। এই জিনিসগুলো আমাদেরকে যখন আসবে আমাদের বাংলাদেশে, আমি নেক্সট যারা আসবেন, আমি চাবো যে আপনারা ট্রান্সপারেন্ট সব কিছু করেন। যে ভালো সে ভালো, যে ভালো সেই বাইরে যাবে, যে ভালো সেই পার্টিসিপেট করবে, কিন্তু ট্রান্সপারেন্ট জিনিসটা যাতে থাকে, মানে স্বচ্ছতার সাথে কাজ স্বচ্ছতার করার সাথে বিষয়টা। যাতে কাজটা আপনি থাকে। বলছিলেন যে আপনিও বৈষম্যের শিকার হয়েছেন, দু একটা গল্প যদি একটু শুনতে চাই, যে আসলে আপনি হয়তো টার্গেট করে রেখেছেন আপনি ওই টুর্নামেন্টে গেলে আপনি এত অ্যাচিভমেন্ট করবেন, তবে আপনি সেখানে সুযোগই পাননি আসলে ভালো করেও। এইটা হয়েছিল হচ্ছে আমার সাথে 2014 সালে কমনওয়েলথের আগে। এইটা আমি আমাদের 8টা কম্পিটিশন হয়েছিল, 8টার ভিতরে 7টা কম্পিটিশনের ওখানে 2জন প্লেয়ার যাওয়ার কথা ছিল, বাট আমি আর বাকি ভাই অলমোস্ট সিলেক্ট ছিলাম। লাস্ট কম্পিটিশন আমার জ্বর আসে, জ্বরের জন্য আমি কম্পিটিশনটা করতে পারি না। তো এইটা নিয়ে অনেক নাটক হয়, এবং লাস্ট পর্যন্ত গিয়ে আমি আর যেতে পারিনি। তো এইটাই আমার সাথে একটা বড় হয়েছিল। এবং 2017 সালে আমি যখন গোল্ড পাই ইয়ারগান চ্যাম্পিয়নশিপে, তারপরে বড় একটা টিম যায় আপনার জার্মানি বা বিভিন্ন জায়গায়, কিন্তু আমি ওইখান থেকে কী কারণে যেতে পারিনি আমি জানি না। এবং ওইখান থেকে আমার 10 মিটার আস্তে 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 আমাকে 10 মিটারে রাখা হয় না, কিন্তু আমি লাস্ট 2024-এর যে ইটা হয়েছে, সেখানেও আমার 10 মিটার এবং 50 মিটার আমার বোথ মেডেল। এবং আমার আল্লাহর রহমতে এত বছর হয়েও আমার কোনো মেডেল মিস হয়নি 10 মিটার এবং 50 মিটার। মানে আপনি সদুত্তর কোনো কিছু জানতে চাননি যে আসলে কেন আপনি বাদ পড়েছিলেন? দেখেন, আপনি যখন বাদ পড়বেন তখন আপনি আসলে কার কাছে গিয়ে বলবেন? জিনিসটা এমন হয় যে আপনি যদি কোচের কাছে বলেন, কোচ বলে আমার ডিসিশন না।
আপনি যদি কোনো কর্মকর্তার কাছে বলবে আমার ডিসিশন না, আসলে ডিসিশনটাকে এটা একেবারেই হাইট থাকে। আমি জানি না এখন পর্যন্ত, হয়তোবা কখনো যদি আমি ফেডারেশনের ওই পর্যায়ে যেতে পারি তখন আমি আসলে বুঝতে পারবো আসলে ডিসিশন মেকটা কে করে। আমরা আপনার গল্প শুনবো আর কি, কথা শুনবো যে আপনার আসলে ভবিষ্যতে কি টার্গেট। এর আগে একটু জানতে চাই যে শুটিং ফেডারেশন বা অন্যান্য ফেডারেশন আমরা দেখি ফুটবল ক্রিকেটে ইনজুরির সংখ্যাটা অনেক বেশি থাকে, শুটিং এ কি ইনজুরির সংখ্যা থাকে কিনা, এমন কোনো প্রবণতা রয়েছে কিনা? খুবই ইনজুরির সম্ভাবনা থাকে এবং আমাদের ম্যাক্সিমাম শুটাররাই ইনজুরির শিকার হয়। লাস্ট আব্দুল্লাহ হেল বাকিও ইনজুরির, অনেক বড় ইনজুরির শিকার হয়েছে, কিন্তু আমার জানা মতে সে ভালো কোনো ট্রিটমেন্ট পায়নি। লাস্ট করোনার পরেও সে আফটার অলিম্পিক সে হচ্ছে একটা বড় মাজার, আমাদের ব্যাক প্রবলেমটা বেশি আসে, আমাদের মাসেল পেইনগুলো অনেক বেশি আসে, আমাদের এই জন্য অনেক মেডিসিন অনেক সাপ্লিমেন্ট দরকার বডিতে, যেগুলো আমরা অ্যাকচুয়ালি ইউজ করি না বা এগুলোর সাথে আমরা পরিচিত না। এগুলোর সাথে আমাদের ওয়ার্ল্ড এখন অনেক দূরে চলে গেছে, ওয়ার্ল্ড যেখানে চলে গেছে শুটিংটা, সেইখান থেকে আমরা অ্যাকচুয়ালি অনেক পিছানো, আমরা মাইনাসে আছি। তো সেই ক্ষেত্রে আমাদের একদম টেকনোলজিক্যালি আপ করতে গেলে আমাদের অনেক সাপ্লিমেন্ট দরকার, বডিটা অনেক টেস্ট দরকার, এগুলো করে আমাদের বডিতে কি কি প্রবলেম আছে এগুলো যদি আমরা মেডিসিন নিতে পারি, আমরা ওই ধরনের সাপ্লিমেন্ট নিতে পারি বডিতে, তাহলে আমাদের ইনজুরির প্রবলেমটা আস্তে আস্তে কমে আসবে। আপনি বলছিলেন যে বাকি ভাইয়ের কথা, যে আপনি ইনজুরিতে পড়ার পরও আসলে ফেডারেশন থেকে যে সাহায্যটা পাওয়ার কথা বা একজন প্লেয়ার হিসেবে যে ট্রিটমেন্ট পাওয়ার কথা সেই ট্রিটমেন্টটা পায়নি। এটা আসলে সব ফেডারেশনেই রয়েছে মোটামুটি, যে যেভাবে আসলে খেলোয়াড়দেরকে খেলা চলাকালীন যদি ইনজুর্ড হয় তাহলে অবশ্যই তার ট্রিটমেন্ট পাওয়াটা তার অধিকার একটা বলা যায়। সেক্ষেত্রে আমাদের ফেডারেশনগুলো কেন এত অবহেলা করে খেলোয়াড়দের? কারণ পরবর্তীতে তারাই আসলে আমাদেরকে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক ফিল্ডে গিয়ে। দেখেন, এইখানে আমি জানি না যারা থাকেন তখন তাদের মোটিভটা কি থাকেন, হয়তো বা তারা মনে করেন যে এখন ইনজুরি হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ওকে দিয়ে আমাদের আর কাজ হবে না। কিন্তু এইটা একদম পুরাটাই ব্যাড থিওরি, এটা আসলে যায় না। কারণ আপনি একটা প্লেয়ারের উপরে, আমাদের শুটিংয়ের ক্ষেত্রে যদি ধরি, তাহলে আপনি একটা প্লেয়ারের যদি 10 থেকে 15 বছর তাকে ন্যাশনাল টিমে ইউজ করেন, তার পিছনে আপনি অলরেডি 50 লাখ টাকার মতো খরচ করে ফেলছেন, মানে বাংলাদেশ সরকার, কারণ আমাদের গুলি অ্যামিনেশন অনেক এক্সপেন্সিভ। তো তার কাছ থেকে শুধু যে আপনি খেলার মেডেলটাই নেবেন তা না, তাকে দিয়ে আপনি অনেক কাজ করাইতে পারবেন, তাকে দিয়ে আপনি কোচিং করাইতে পারবেন, তাকে দিয়ে আপনি একটা প্লেয়ারকে কখনোই পৃথিবীর কোনো জায়গায় বসায় রাখে না একটা ইন্টারন্যাশনাল মেডেলিস্টদের, পৃথিবীর কোনো জায়গায় নাই, একমাত্র বাংলাদেশেই এই জিনিসটা আছে, যেটা ইন্টারন্যাশনাল মেডেলিস্ট হওয়ার পরেও প্লেয়ারদের সাথে বা খেলার সাথে না থেকে অন্য একটা কর্মের সাথে জড়ায় যায়। তো এই জায়গাগুলোতেই কাজ করতে হবে আপু, যে আমাদের প্লেয়ারদের কখনোই বসে থাকা যাবে না, আমাদের দিয়ে কাজ করাইতে হবে, প্লেয়ারদের ইমপ্রুভ করাইতে হবে, যে কিভাবে আমাদের ডেভেলপ করতে হবে, মেন্টর হিসেবে রাখতে হবে, আদারওয়াইজ ইমপ্রুভমেন্ট। আপনাদের যে চতুর্থ শ্রেণী থেকে সামনের বছর স্কুলের সাথে আসলে 7টা টুর্নামেন্ট রাখার কথা বলা হয়েছে, ইভেন্টের কথা, আপনাদেরটা নেই, আপনাদের এই জায়গাটাতে আসলে আক্ষেপ রয়েছে কিনা যে আসলে ইন্টারন্যাশনাল? এখানে চতুর্থ শ্রেণীর ব্যাপারটা একটু ডিফারেন্ট। আপনি বলছেন যে স্কুল থেকে আসলে উঠে আসবে, কিন্তু আমাদেরটা হচ্ছে ক্লাস 7 থেকে নিতে হবে। এবং আমার আক্ষেপটা কেমন, আমাদেরকেও এইখানে আনতে হবে, শুটিংটাকে ওপেন করে দিতে হবে। শুটিংটাকে এমন না যে, এটা যদিও রাইফেল ইকুইপমেন্টের ব্যাপার একটু ডিফারেন্ট, আমাদের বাংলাদেশের সিকিউরিটির ব্যাপার আছে এটা, কিন্তু আমরা এয়ার রাইফেলটাকে আমরা ওপেন করে দিতে পারি। এয়ার রাইফেলটাকে একটা ছোট রেঞ্জ করে, প্রত্যেকটি স্কুলে রেঞ্জ করলে, এবং পৃথিবীর সব জায়গায়, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, এমনকি আমরা ইন্ডিয়াতে, আপনি একটা মজার ব্যাপার যে লাইব্রেরি যেখানে আপনি বই কিনতে পাবেন সেখানে টার্গেট পেপার বিক্রি করা হয়। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ওদের ওইখানে। তো এবং এর জন্যই ওরা কিন্তু অনেক আগানো, এবং আপনি অবাক হয়ে যাবেন, লাস্ট ন্যাশনালে ওদের 17,000 পার্টিসিপেন্ট করছে শুধু এয়ার রাইফেলে, 7 দিন লাগছে কম্পিটিশন শুধু এয়ার রাইফেল শেষ করতেই। সেইখানে আমাদের অবস্থানটা অনেক পিছনে। শোভন ভাই, আরো অনেক আলাপ রয়েছে, আপনার নিজের ক্যারিয়ার নিয়েও আরো গল্প রয়েছে, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ভাই, আমরা কথা বলছিলাম যে আমাদের প্রতিবেশী দেশ ভারত অনেক এগিয়ে গেছে, আমাদের কমনওয়েলথের সেই অনেক বছর আগে একটা গোল্ড মেডেল, এরপরে আসলে আমরা সেভাবে নিজেদেরকে সমৃদ্ধি করার জন্য কিছুই করতে পারিনি। তারপরে বলা হচ্ছে যে আপনারা বেশ সম্ভাবনাময় একটা ফেডারেশন, সম্ভাবনাময় একটা ইভেন্ট। এই সম্ভাবনাময়ের বেড়াজালেই কি আটকে থাকতে হবে কিনা এই কথাটার মধ্যে? কারণ আমাদের অলিম্পিক আমাদের
সর্বোচ্চ লক্ষ্য থাকলেও আমরা সেখানে মানে খুব বেশি পারফরমেন্স, আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারে না। এইটার আসলে পেছনের কারণটা কি? কারণ আপনি তো নিজে আসলে একজন শুটার। এইটার পিছনের কারণ হচ্ছে আমাদের কোনো একাডেমি নাই, আমাদের শুটিংয়ের কোনো একাডেমি নাই যেখানে রেকগনাইজড একদম পুরো লিখিত আকারে ইন্ডিয়ার কথা যেটা বললেন ওদেরই আছে 70টা প্লাস একাডেমি। আমাদের বাংলাদেশে কোনো একাডেমি নাই। একটা প্লেয়ার কোথা থেকে কিভাবে শুটিংয়ে আসবে সেটা ওরা জানেই না। আমাদের কোনো বিগ ওয়েবসাইট বা কোনো জায়গায় নাই যেটাকে একজন আননোন শুটার কিভাবে একটা শুটিং ফেডারেশনে বা কিভাবে হয় শুটিংটা, কিভাবে গেমস হয়। এটা মজার ব্যাপার কি আপু, আমাদের এর আগে একটা সময় ছিল যখন শুটিং মানে জানতো নাটক সিনেমা। হ্যাঁ, এখনো আমার মনে হয় অনেকেই জানে শুটিং মানে নাটক সিনেমা। এইটাকে থেকে যে একটা স্পোর্টস এবং সেটা যে একটা এত মজার একটা স্পোর্টস, সেটা কিন্তু আমরা বাংলাদেশে মার্কেটিং লেভেলেই যেতে পারে নাই। তো এই জায়গা থেকে যখন আমাদের অনেক প্লেয়ার আসবে এইখানে, তখন ওখান থেকেই তো আপনি বাছাই করে নিয়ে আসবেন ট্যালেন্টগুলোকে। আপনি কিন্তু নর্মালি 5 জন 10 জন থেকে ট্যালেন্ট বের করতে পারবেন না। আপনি যখন 5,000 আসবে তখন আপনি ওখান থেকে ট্যালেন্ট অটোমেটিক বের হয়ে আসবে। তো আমাদেরকে ট্যালেন্ট প্রথম একদম পুরা নিচ থেকে ট্যালেন্ট প্রথম থেকেই নিয়ে আসতে হবে। দেন আপনি ওই লেভেলটাকে চিন্তা করতে পারবেন, অলিম্পিক লেভেলটাকে। আপনাদের মতো যখন শুটার পেয়েছে, একজন শোভন চৌধুরী যখন আছে, আব্দুল্লাহ হেল বাকি যখন আছে, কলি যখন রয়েছে, তারপরে কেন মার্কেটিং এর যে বিষয়টা সেটা কেন প্রমোট করতে পারলো না আপনাদের মতো খেলোয়াড়দেরকে দিয়েও? দেখেন, এইটা তো পুরাটাই ফেডারেশন পলিসি। এইটা তো কখনোই আমরা নিজেদের পেজ থেকে যতটুকু আমরা নিজেরা করে যাচ্ছি, বাট ফেডারেশনেরও তো অনেক মার্কেটিং লেভেল থাকে। বাট আমি জানি না এটা কেন করতে পারছে না, বা ভবিষ্যতে এটা করা দরকার বা করা উচিত। এইটা মার্কেটিং করাটা উচিত। আপনাদের ওয়েবসাইটে আপনাদের খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে কোনো মানে আপডেটের যে বিষয়টা, কারণ আমরা দেখছি বিগত সময়ে অনেক ফেডারেশন এখন বর্তমানে তাদের ওয়েবসাইট খুলছে, ডাটাবেসগুলো দেওয়া হচ্ছে। আপনাদের এরকম কোনো ওয়েবসাইটের কোনো পরিকল্পনা বা এখন বর্তমানে আছে কি? এখন আছে, বাট ভবিষ্যতে হয়তো বা আরও এটাকে আরও জোরদারভাবে কাজ করা উচিত। কারণ এখন তো পুরাটাই সোশ্যাল মিডিয়া বেসড হয়ে গেছে। কিভাবে কারা কোথা থেকে আসবে, কন্টাক্টটা সেটাতে কি কিভাবে প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে নাকি একটা খুলে রাখা দরকার, খুলে রাখা হয়েছে? হ্যাঁ, করছে। আমাদের ওইখানে অ্যাপয়েন্ট করাও আছে হয়তো বা লোক ওইটার জন্য। আমি এটার ব্যাপারে অতটা সঠিক জানি না, বাট এটাকে করা উচিত আমার কাছে যেটা মনে হয়। আপনি তো কয়েকদিন আগে আমেরিকা ঘুরে আসলেন, কি দীক্ষা নিয়ে আসলেন? নিজে কিভাবে আসলে কতটা সমৃদ্ধ হয়েছেন, বা বাংলাদেশে যারা শুটার রয়েছেন তারা কতটুকু আপনার থেকে শিখতে পারবেন? এইখানে আমি আমার জীবনের অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। লাস্ট 4 মান্থ আমি আমেরিকাতে ছিলাম। আমি ওইখানে লেভেল অন করেছি। লেভেল অনটা হচ্ছে একদম একদম বিগিনার থেকে একটা প্লেয়ারকে কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া হয় সেইটাই শেখানোর জন্য। এইটা আমার কাছে উদ্দেশ্যটাই ছিল আমেরিকান প্লেয়াররা কিভাবে একদম বিগিনার লেভেল থেকে উঠে আসে সেই লেভেল অনটা করার জন্য। আলহামদুলিল্লাহ আমি ওইটাকে পাশ করে এবং ভালো রেজাল্ট করে আসছি, এবং ওর সাথে আমি স্পোর্টস মেডিসিনের উপরেও কাজ করে আসছি। আর আমার যে মূল বিষয়টা ছিল যে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করেছি আমেরিকাতে। আমি অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজির উপর বিএসসি করেছি এবং এমবিএ করেছি হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্টের উপর। বাট আমার ছিল মানে আমার থিসিসটা ছিল আমার শুটিংয়ের উপরে। তো এই দুইটা কম্বিনেশন করে আমি একটা যেটা ইনার গার্মেন্টস আমাদের, সেটাকে আমি বিল্ড করছি, এবং সেটা আমি আমেরিকান প্লেয়ারদের সাথে কাজ করলাম, ওদের সাথে ক্লাব লেভেলের সাথে কাজ করলাম, এবং ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার আমার এইটা নিয়েছে। তো এটাও বাংলাদেশে প্রথম। এর আগে কখনো এই ধরনের কোনো কিছু তৈরি করা বা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া এটা কখনোই হয়নি, এবং আমার টার্গেট থাকবে আমার এই প্রোডাক্টটা নেক্সট অলিম্পিকে যাতে ইউজ হয়, মোস্ট শুটাররা ইউজ করতে পারে, এই ধরনের কিছু একটা। এবং আমি ওদের কাছ থেকে যেটা আপনি যেটা বললেন কি শিক্ষা নিয়ে আসছি, শেখাটার ব্যাপার কি, আমি হচ্ছে এনআরএর আন্ডারে কোচিংটা করেছি। এনআরএ হচ্ছে একটা ওদের কোচিং, এটা হচ্ছে ফেডারেশনের সাথে যুক্ত না, বাট ওরা যত কোচিং হয়, আপনি কোনো কোচ বা কোচিং করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি এনআরএর আন্ডারে করতে হবে। এবং এনআরএ অনেক বড় একটা ফান্ড শুটিং ফেডারেশন, মানে হচ্ছে যেটা ইউএস ফেডারেশন, ইউএস শুটিং বলে ওরা। ইউএস শুটিংকে আপনি একটা বড় টাকা, বড় একটা অ্যামাউন্ট ওরা
প্রমোট করে। তো এই জায়গাটা, এবং আপনার ওইখানে আরেকটা স্কলাস্টিকা ক্লে নামে হচ্ছে ক্লে ট্রেনিং নামে একটা প্রতিষ্ঠান আছে। ওরা ৪৫ লাখ শুটার তৈরি করছে ওদের হাত দিয়ে। তো এইভাবে যারা যারা আছে, বাংকার বাংকার ক্লাব নামে একজন আছে, যারা প্রতি বছরে শুটারদের $5,000 করে প্রতি মাসে ওরা দেওয়া হয়, যারা ভালো করতে চাচ্ছে বা পারতেছে বা নতুন উঠে আসছে। তো এগুলো আলাদা আলাদা প্রতিষ্ঠান ওরা কাজ করে। একটা শুটিং ফেডারেশন, ওদের মানে ইউএস শুটিং ফেডারেশন যে কাজটা একা করে এটা এমন না, ওরা সবাই মিলে কাজ করে এবং ওদের পুরাটাই লক্ষ্য একটাই, প্লেয়ার তৈরি করা। ওদের এর বাইরে কোনো লক্ষ্য নাই। প্লেয়ার কিভাবে অলিম্পিকে মেডেল পাবে একদম সেটা বিগিনার লেভেল থেকেই ডিসাইড করা। এমন না যে আমি ন্যাশনাল টিমে গেলাম দেন ওরা ঠিক করলো এখান থেকে। এবং ওদের সিলেকশন মানে ওয়ার্ল্ড ক্লাস সিলেকশন। ওদের সিলেকশন যেভাবে হয় প্রতি মাসে প্রতি সপ্তাহে ওদের সিলেকশন সিস্টেমগুলো যেভাবে, মানে আপনি উইদাউট সিলেকশন আপনি এবং সেটা ওপেন সিলেকশন। আপনি কত বছর বয়স, আপনার কোন ক্লাব, আপনার কি আছে এটা দেখার বিষয় না। আপনি প্লেয়ার, আপনি সিলেকশনে পার্টিসিপেশন করবেন এবং সেখান থেকে আপনি ভালো করলে পুরা সাপোর্টটা ওরা দিবে। তো এইটা হচ্ছে ওদের মূল লক্ষ্য ছিল। আর শোভন ভাই, আমরা আরো অনেক আলোপ করব, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আবারও। দর্শক ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। আরো একবার স্বাগত এখন মাঠে। শোভন ভাই, আমরা কথা বলছিলাম যে আপনি সদ্য আমেরিকা থেকে এসে আসলে নিজেকে বেশ সমৃদ্ধ করেছেন। আমাদের শুটাররা তো আসলে প্র্যাকটিস করে এবং সেটাও আসলে খুব কম সময়ের জন্য তারা সুযোগটা পেয়ে থাকে। শুটারদের কি আসলে প্র্যাকটিসে আসার আগে বা এই শুটিং রাইফেল ধরার আগে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা প্রয়োজন কিনা শুটিং এর ক্ষেত্রে? শুটিংয়ের ক্ষেত্রে তো জ্ঞান একটা অনেক বড় জিনিস। কারণ আপনি জ্ঞান এখন কিভাবে আহরণ করবেন? আপনি ইউটিউবের চ্যানেল দেখে আপনি শুটারদের শুটিং দেখতে পারেন, কিভাবে শুটিং করে ও ইন্টারন্যাশনাল লেভেলের। দেন শুটিংয়ের হিউজ বই আছে, বইগুলো পড়তে পারেন। আদারওয়াইজ আপনি দেখেন শুটিংটা না ম্যাথ। আপনি শুটিং বলেন, আর্চারি বলেন, এগুলো একটা পুরাটাই ম্যাথ। আপনি উইন কোথায় যাবে, কোন অ্যাঙ্গেলে আপনাকে শট করতে হবে, কত অ্যাঙ্গেলে কি করতে হবে, এই জিনিসগুলো যদি আপনি না জানেন আপনি আসলে ভবিষ্যতে ফিউচারেও ভালো কিছু করতে পারবেন না। সো আমরা এরকম অনেক কিছু, এটা যদিও ফানি থিং, তারপরে বলা হয় যে হচ্ছে পুরো ওয়ার্ল্ডে যত বড় বড় শুটার আছে সবাই এডুকেশন লেভেলেও খুব বড় হাই লেভেলের। ওরা তাহলে বলা হচ্ছে যে শুটিংটা হচ্ছে একটা শিক্ষিত সে খেলোয়াড়দের খেলা। না না না, এটা কখনোই না। সে খেলা তো খেলাই, খেলার সাথে আমি শিক্ষার সাথে কখনো ম্যাচ করতেছি না। বাট এটা একটা আপনাকে অ্যাডভান্টেজ দিবে, একদম পুরাটা যে একদম 100% দিবে তা না, বাট একটা অ্যাডভান্টেজ পাবেন আপনি এখান থেকে, যে আপনি অনেকটাই আগায় থাকবেন অনেকজনের কাছ থেকে। এবং শুটাররা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শুটাররা অনেক এডুকেটেড। তারা ম্যাক্সিমাম সব এআইবি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং ওয়ার্ল্ডে পুরো ওয়ার্ল্ডেই শুটাররা অনেক এডুকেটেড। যারা তৃণমূল থেকে আসতে যায় তারা তো আসলে এতটা এডুকেটেড হয়ে আসার সুযোগ ওদেরকে পায় না। আমাদের কাছে যখন ফেডারেশনে যখন আসে তখন ওরা আস্তে আস্তে সবাই এডুকেশনের দিকেই ভালো। কারণ আমাদের এইখানে এতটা অনেক পরিশ্রম বা অনেক কিছু নাই যে আপনি সারা দিন সারা মাঠে দৌড়াচ্ছেন, রাতে পড়তে পারছেন না, তা না। আমাদেরটা রিল্যাক্স গেম, বাট অনেক কষ্ট আছে। কারণ কষ্টটা কেন অনেকেই মনে করে না এটা আসলে কিসের কষ্ট, রাইফেল ইকুইপমেন্ট নিয়ে ধরে আছি, এটা আবার কিসের কষ্ট। দেখেন পৃথিবীতে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, আমরা হাত নাড়াচ্ছি, চোখ নাড়াচ্ছি, সবই এটা আমাদের ন্যাচারাল। আপনি এই ন্যাচারাল জিনিসটাকে আপনি উল্টা করতে যাচ্ছেন। মানে আপনি যখন শর্ট করবেন, আপনি একমাত্র ডেট ছাড়া হিউম্যান বডি কখনো স্টপ হয় না, কিছু না কিছু নড়ে। আপনি ঘুমের মধ্যেও কিছু না কিছু বডি নড়ে, বাট আমাদের ওই সময়টাতে আপনি কোনো কিছু নড়তে পারবেন না, এমনকি আপনি চোখ ব্লিংও করতে পারবেন না। যদি ব্লিং করেন আপনার গুলি অন্য জায়গায় চলে যাবে। অনেক বেশি মনোযোগ থাকতে হবে, একদম পারফেক্ট মনোযোগ থাকতে হবে এবং আপনার ওইভাবেই শর্ট করতে হবে। একদম কোনো কিছু সব কিছু স্টপ করেই আপনাকে শর্ট করতে হবে, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। এইটার জন্যই, এবং আপনি কিন্তু একদম চলমান যে মানে হিউম্যান বডি যেভাবে নড়ে, কথা বলে বা এই করে, সেটার বিপরীতে এটাকে করতে হইলে আমাদের যত ধরনের প্র্যাকটিস করতে হয়, ইয়োগা করতে হয়, আমাদের হচ্ছে মেডিটেশন করতে হয়, প্রচুর পরিমাণ জিমে প্র্যাকটিস করতে হয়। আমাদের জিমগুলো ডিফারেন্ট জিম, স্ট্রেন প্র্যাকটিস করতে হয়, কার্ডিও করতে হয়, এইগুলো আমাদের অনেক প্র্যাকটিস করতে হয়, যেগুলো যারা সাধারণ মানুষ আছে তারা জানে না। মনে করে যে হচ্ছে হয়তো বা
রাইফেল ইকুইপমেন্ট একটা ধরে আসছি, শট করতেছি, এটাই মনে হয় শেষ। এটা আসলে না, আমাদের অনেক পরিশ্রম। আপনাদের যেহেতু শুটিং কোচের আন্ডারে আসলে কাজ করতে হয়, নিজে নিজে করে আসলে খুব বেশি আপনারা সফলতা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সেক্ষেত্রে আপনাদের তো বিদেশি কোচ থাকে না, বিদেশি কোচ না থাকলে আসলে দেশি কোচরা যারা থাকেন বা কাজ করেন তারা কি ইন্টারন্যাশনাল ভাবে আসলে অর্জনের জন্য সেই জায়গাটা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতাটা রাখেন কিনা? আসলে অ্যাকচুয়ালি এটাও তো আমার নিজের পার্সোনাল কোশ্চেন যে আমাদের কোচ কে বাংলাদেশের। আমার বাংলাদেশের কোচ কতজন আছে আমাদের বাংলাদেশে? আমি হাতে গুনে আপনি 3 থেকে 4 জন কোচের নাম বলতে পারবেন। একটা দেশে ন্যাশনাল লেভেলের, মানে আপনি যদি ডোমেস্টিক লেভেলে ধরেন, সেইখানে আপনি 3 থেকে 5 জন কোচের উপরে নাম বলতে পারতেছেন না, তাও রেকগনাইজড না। সেইখানে আপনি কিভাবে শুটার ইন্টারন্যাশনালি নিয়ে আসবেন? আমরা তো পৃথিবীতে কখনোই আপনি সবসময় যে ওয়ার্ল্ডের ফরেন কোচ নিয়ে সেই যে কাজ করবেন এরকম না, কারণ আপনাকে নিজেদেরকেও ডেভেলপ করতে হবে, আপনাদের নিজেদের কোচিং প্রফেশন ডেভেলপ করতে হবে। আদারওয়াইজ আপনি রুট লেভেল থেকে নিয়ে আসতে পারবেন না। আপনি যে বললেন রুট লেভেল থেকে আমরা ক্লাব লেভেল থেকে নিয়ে আসবো, অবশ্যই কোনো ফরেন কোচ এসে ক্লাব লেভেলে কাজ করবে না, সে ন্যাশনাল টিমে কাজ করবে। তাহলে ক্লাব লেভেলের কি হবে? সেই ক্লাব লেভেলের জন্য আমাদের অবশ্যই কোচ দরকার, এবং সেটা ভালো কোচ। আপনি ফাউন্ডেশন যদি ভালো না হয়, ওই শুটারটা কখনোই ভালো কিছু করতে পারে না। আপনি দেখবেন যে ওয়ার্ল্ডের সবাই ফাউন্ডেশনটা একদম ইন্টারন্যাশনাল লেভেল থেকে স্টার্ট করে। ইউএসএ, আপনি ইউএসএর কথা বললেন, ইউএসএও আমরা ফাউন্ডেশনটা ওইভাবেই করি। তো সেই ক্ষেত্রে আমাদের কোচিং প্রফেশনটা অনেক বাড়াইতে হবে এবং কোচ থাকতে হবে অনেক, যাতে আমাদের আপনি এই যে এই ছবিটাতেই যদি আমরা যাই, যেখানে হচ্ছে আপনার যে রাইফেল ইকুইপমেন্টগুলো ইউজ হয়েছে, পৃথিবীর কোনো জায়গায় এই রাইফেল ইকুইপমেন্ট ইউজ হয় না। মানে এর থেকে ভালো মানের রাইফেল? হ্যাঁ, এটার আপনি কোনো বেনিফিট নাই। আপনাদের এই যারা যেটা ইউজ করছেন, এটাকে আসলে কত মার্কস দেওয়া যায়? দেখেন, আমরা ইন্টার ক্লাবে যেটা ইউজ করছি, যেটা আপনি এই ছবিটার ভিতরে আমি যদি দেখাই, ইন্টার ক্লাবের ছবি এটা, ইন্টার ক্লাবের যে ইকুইপমেন্টটা ইউজ করা হয় সেইটা আসলে ওয়ার্ল্ডে কোথাও ইউজ হয় না, একমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে ইউজ হয়। এবং খুবই নিম্নমানের কি বলা যায়? নিম্নমানের বলতে এটার সাথে আমাদের সাথে কোনো মানে সেম না। আমরা যেসব রাইফেল ইন্টারন্যাশনাল ইউজ করি সেটা বিগিনার লেভেল, এইটা যদি এইটা খুব চিপ, এই জন্য বলা হয় যে এইটা আমরা ইউজ করতে পারবো, মানে আমরা বিগিনার লেভেল থেকে এটা দিয়ে ইউজ করতে পারবো। বাট অনেক ভালো রাইফেল ইকুইপমেন্ট আছে যেগুলো চিপ বাট ইন্টারন্যাশনাল সেম। সো আমরা ওগুলো দিয়ে যদি করি তাহলে আমাদের অবশ্যই অনেক ইমপ্রুভমেন্ট আসবে। আর শোভন ভাই, যেই ছবিটা বর্তমানে দেখা যাচ্ছে, এখানে তো আপনার 50 মিটার প্র্যাকটিস করে থাকেন, অনেক বছর ধরে এখানে এইভাবেই প্র্যাকটিস করা হচ্ছে। যদি বলি ফুটা টার্গেটে আপনারা প্র্যাকটিস করছেন, সেই টার্গেটটা কি আলটিমেটলি মানে লক্ষ্য ঠিকমতো লাগে আপনাদের? না, আমাদের আসলে হয়েছে কি, আমাদের পেপার টার্গেট থেকে ইলেকট্রনিক টার্গেটে আসছে। এখনো পেপার টার্গেট, মাত্র 12টা ইলেকট্রনিক টার্গেট আছে আমাদের। এই যে 50 মিটার বার, এই যে এগুলো সব ইলেকট্রনিক টার্গেট। এইখানের ব্যাপারটা হয়েছে মানে আপনারা ক্ষত বিক্ষত করে ফেলেছেন। হ্যাঁ, এটার না মেইনটেনেন্সটা নাই, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। এটা হচ্ছে এক একটা 15 থেকে 20 লাখ টাকা এক একটা মেশিনের দাম। তো সেগুলোকে আমরা কিভাবে মেইনটেনেন্স করব সেটাই কেউ জানে না। আমরা টেকনোলজিক্যালি এগুলো কেউ সাউন্ডই না, যেটা কিভাবে রাখতে হবে, কিভাবে প্যাক করে রাখতে হবে। কারণ আপনি জানেন এই মাঠটাতে শুধু আমাদের খেলাধুলাই হয় না, বিয়ের প্রোগ্রামও হয়, কারণ আমাদের আর্থিক অনেক কিছু এর সাথে জড়িত। সেই ক্ষেত্রে এটা কিভাবে আমাদের মেনটেন করা যাবে সেইটা নিয়ে কারো কথা নাই। এখন আমি শুনলাম যারা কম্পিটিশন করেছে 50 মিটারে 6টাই নাকি নষ্ট ছিল, 12টার মধ্যে 6টা নষ্ট। আপনি কিভাবে এইখানে 6টা দিয়ে পার্টিসিপেট করাবেন? বা এই তখন যখন টার্গেটে লাগে তখন কি আসলে কাউন্ট করা হয় কিনা কোনো মার্ক? না, ওইখানে কাউন্ট, এইগুলো সেন্সর সিস্টেম, তো সেন্সরে ভুল আসে। সেন্সর আপনি 10 মারবেন 0 আসবে, আপনি অন্য জায়গায় মারবেন 9 হবে, 8 লাগবে। এটা সেন্সর প্রবলেম করবে। তাহলে এটার জন্য আসলে কি প্রভাব পড়ে খেলোয়াড়দের? ইন্টারন্যাশনাল এটা তো আসলে এটা তাহলে ও ঠিক কোথায় মারছে এটাই তো জানতেছে না। সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আমাদের শুটাররা বুঝতেই পারতেছে। আর 50 মিটারকে না অনেকভাবে এটাকে নেগলেক্ট করা হয়। 50 আমি জানি না আমি কেন, একমাত্র 10 মিটারেই আমরা পড়ে আছি।
50 মিটার, 25 মিটার, এগুলোকে আমাদের নিশ্চয়ই শোভন ভাই, যে যেসব আসলে অন্য ইভেন্ট রয়েছে বা অন্য রয়েছে, নিশ্চয়ই আসলে যারা আসন্ন কমিটিতে আসবে বা সুযোগ পাবেন তারা নিশ্চয়ই এইগুলোর দিকে আসলে নজর মনোযোগ দিবেন এবং হ্যাঁ। আপনাদের খেলোয়াড়দের প্রতি সুনজর থাকবে। শোভন ভাই, এতক্ষণ এত সুন্দর আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রওশন আপু, আপনাকেও ধন্যবাদ। দর্শক, শেষ করছে এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।